সো কেমিস্ট্রি আমরা করছিলাম, চ্যাপ্টারটা হচ্ছে ফসিল। এই ফসিলে একটা ক্লাস আগে নেওয়া হয়েছে, তারপরেও আমি একটু রিকল করতে চাচ্ছি, যেটা হচ্ছে ন্যাচারাল গ্যাসের উপরে। ন্যাচারাল গ্যাস সাধারণত মানে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে যদি ধরা হয়, মানে বাংলাদেশের বাইরে বা অন এভারেজ আমাদের ওয়ার্ল্ডে যে ন্যাচারাল গ্যাসটা পাওয়া যায়, ম্যাক্সিমাম কেসে আমরা দেখি যে মিথেন বেশি থাকে। মিথেনটা থাকে 80%, এটাকে CH4 মিথেনের ফর্মুলা লিখেছে, এটা 80% থাকে। তারপরে ইথেন থাকে অলমোস্ট 7%। তারপরে প্রোপেন থাকে C3H8, এটা হচ্ছে 6%। এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বিউটেন ও আইসোবিউটেন থাকতে পারে। সো বিউটেন ও আইসোবিউটেন C4H10, এটা থাকে অলমোস্ট 4%। অ্যান্ড পেন্টেন যেটা থাকে সেটা হচ্ছে পেন্টেন থাকে আমাদের 3%। ঠিক আছে? তো যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা হয়, বাংলাদেশ পার্সপেক্টিভ তো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, তাহলে কি দেখব যে আমাদের দেশে যে ন্যাচারাল গ্যাসটা পাওয়া যায় তার পুরোটাই প্রায় মিথেন। ঠিক আছে? সো আমাদের ন্যাচারাল যে গ্যাস, সেটার ন্যাচারাল যে গ্যাসটা আমরা অ্যাভেলেবেল আমাদের কান্ট্রিতে, তার ম্যাক্সিমাম কি, তার মেইন কম্পোনেন্ট হচ্ছে মিথেন। এবং মিথেন ছাড়া অন্য কিছু পাওয়া যায় না বললেই চলে। এবং যদি কেউ জিজ্ঞেস করে যে কত পার্সেন্টেজ মিথেন, আমরা বলে দিই এটা 99.99% মিথেন। সো বুঝতেই পারছো যে আমাদের দেশে আমরা ফর কুকিং পারপাস যে গ্যাসটা ইউজ করছি, প্রায় পুরোটাই মিথেন গ্যাস ইউজ করছি। তো এরপরেই ফসিল ফুয়েল হিসাবে তো ন্যাচারাল গ্যাস আমরা দেখলাম। ঠিক আছে? ন্যাচারাল গ্যাস ছাড়াও, ঠিক আছে, আমরা পেট্রোলিয়াম নিয়ে আমরা কথা বলেছি। এই, ওয়ালাইকুম আসসালাম। তোমরা না বললা রেকর্ডেড দেখবা, আমি তো ওই রেকর্ড করতে গিয়ে ওইভাবে রেকর্ড হয় না দেখে লাইভে আসছি। তোমরা তো পরেও দেখতে পারো ক্লাসটা। যাই হোক, দেখলে দেখো। ওয়ালাইকুম আসসালাম। সো এরপরে পেট্রোলিয়াম সাবস্টেন্স নিয়ে আমরা কথা বলেছিলাম গত ক্লাসে। সো পেট্রোলিয়াম সাবস্টেন্স নিয়ে যে কথা বলেছিলাম, সেখানটায় আমরা বলেছিলাম যে আমরা ডিরেক্টলি যে মাইন থেকে যে ডিরেক্টলি obtained from মাইন থেকে যে পেট্রোলিয়াম সাবস্টেন্সটা ডিরেক্টলি অবটেইন করি, সেটাকে, সেই পেট্রোলিয়াম সাবস্টেন্সটাকে আমরা ক্রুড অয়েল বলি। সেই পেট্রোলিয়াম সাবস্টেন্সটাকে আমরা কি বলি? আমরা বলি যে ওটা হচ্ছে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল থেকে আমরা গত ক্লাসে দেখেছি যে এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে ডিফারেন্ট পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা মানে কি পেতে পারি। তো কিভাবে সেটাও একটু আমরা এখানটায় একটু আর একটু রিকল করি, কারণ ব্যাপারটা মাথায় থাক। ঠিক আছে? তো ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে এরকম সিলিন্ডার টাইপের একটা কি থাকে, সিলিন্ডার টাইপের একটা ডিভাইস থাকে, যে ডিভাইসের এখানটায় অনেকগুলো কলাম থাকতে পারে। সো এখানটায় 20°C টেম্পারেচার। ঠিক আছে? তারপরে এর নিচে আর একটা কলাম থাকে যেখানটায় 70°C টেম্পারেচার। এখানটায় 70°C টেম্পারেচার। এখানটায় আরেকটা পেট্রোলিয়াম সাবস্টেন্সের কোনো প্রোডাক্ট আমরা পাবো ডিউরিং ডিস্টিলেশন আর পিউরিফিকেশন। এরপরে আর একটা কলাম থাকে, এটাতে টেম্পারেচার হচ্ছে 120°C, 120°C। তারপরে আর একটা কলাম আছে যেটা হচ্ছে 170°C। এখানটায় আর একটা কলাম পাবো আমরা 170°C। তার মানে এই যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে যে ডিভাইসটা আছে, সিলিন্ডার লাইক যে ডিভাইস, এখানটায় ডিফারেন্ট কলাম এখানটায় আমরা দেখতে পাচ্ছি। সো এই ডিফারেন্ট কলামগুলো এখানটায় থাকবেই। ঠিক আছে? তারপরে 170 পরে একেবারে আমরা 270°C আরেকটা কলাম দেখতে পাবো। সো ব্যাপারটা কি আসলে, সেই ব্যাপারটা আমি একটু বলে দিই তোমাদের। এরপরে 300-এ তোমরা একটা কলাম দিতে পারো, যদিও তোমাদের বইয়ে নাই। ঠিক আছে? এটা 300°C একটা
কলাম দিলাম, তারপরে ধরো যে একেবারে 340 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচার আর একটা কলাম দিলাম, এবং একেবারে শেষের দিকে যে আর একটা কলাম দেওয়া হয়, এটা জাস্ট মানে সেডিমেন্টেড পোর্শন যেটা থাকবে সেটা এখানে বের হয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারতেছো যে উপরের দিকে টেম্পারেচার কম, নিচের দিকে টেম্পারেচার বেশি, তার মানে বোঝা যাচ্ছে টেম্পারেচারটা নিচেই দেওয়া হচ্ছে, টেম্পারেচারটা নিচেই অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে টেম্পারেচার অ্যাপ্লাই করতেছি আমরা নিচে, টেম্পারেচার নিচে অ্যাপ্লাই করা হয়, এবং নিচে 340 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এমনভাবে অ্যাপ্লাই করি যাতে উপরে যেতে যেতে সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ হতে থাকে, এবং 20 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা যাতে একেবারে একেবারে আপার মোস্ট কলামে যাতে মেনটেইনড হয়। তাহলে যেহেতু নিচেই টেম্পারেচারটা অ্যাপ্লাই করছি আমরা, নিচে টেম্পারেচারটা অ্যাপ্লাই করার কারণে আমরা এই নিচে দিয়েই এই ক্রুড অয়েল, যেটা আমরা কোথা থেকে পেলাম, যেটা আমরা মাইন থেকে পেলাম যে ক্রুড অয়েলটা, সেই ক্রুড অয়েলটা আমরা নিচেই, ঠিক আছে, আমরা সাপ্লাই দিই। এই ক্রুড অয়েলটা আমরা এই নিচেই সাপ্লাই দিব, ঠিক আছে। সো এইখানটায় পাইপ থাকতে পারে, পাইপ দিয়ে ক্রুড অয়েলটা আসবে, এসে এই জায়গায় ঢুকবে। তাহলে এই ক্রুড অয়েলটা আমরা এখানটায় সাপ্লাই দিচ্ছি। এই ক্রুড অয়েল দ্যাট ইজ মাইন থেকে যে পেট্রোলিয়াম সাবস্টেন্সটা আমরা ডিরেক্টলি অবটেইন করি, সেই সাবস্টেন্সটা এখানটায় দিলাম। তো 340 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যেগুলো ভ্যাপোরাইজ হতে পারে সেগুলো তো উপরে চলে যাবে, উপরের কলামে, ঠিক আছে। তাহলে যেগুলো ভ্যাপোরাইজ হতে পারে সেগুলো এইখানটায় কখনো কি এইখানটায় কনডেন্স হবে না, এবং সেগুলো উপরের দিকে যেতে থাকবে। তো এই উপরের দিকে এই যে ভ্যাপোরাইজ হতে হতে উপরের দিকে চলে যেতে থাকবে। এখন যেই টেম্পারেচারে যে কনডেন্স হবে সেই টেম্পারেচারে আমরা তাকে কি বাইরের দিকে নিয়ে আসবো। যেই কনডেন্স হবে মানে লিকুইড ফর্মে যেই যখন আসুক না কেন, তখনই আমরা তাকে বাইরের দিকে এই কলামগুলো থেকে, এই কলামের যে আউটিংসগুলো আছে সেই আউটিংসগুলো থেকে আমরা বাইরের দিকে নিয়ে আসব। তাহলে এইখান থেকে আমাদের এই ক্রুড অয়েল গেল, ক্রুড অয়েল যাওয়ার পরে একেবারে যেটা হ্যাভি সাবস্টেন্স, যেটা মানে ভ্যাপোরাইজড হয়ই না, মানে ভ্যাপারে চেঞ্জ হওয়ার কথাই না, মানে অনেকটা সলিড সাবস্টেন্স, তো সলিড লাইক যে সাবস্টেন্সটা আছে সেটা কি হবে, এই ওয়েতে বাইরের দিকে বের হয়ে আসবে, যেটাকে আমরা বলি বিটুমিন। তার মানে এটার কোনো ভ্যাপোরাইজেশন হবে না। তো বিটুমিন অর পিচ, সেটাকে আমরা রোড কনস্ট্রাকশনে, মেইনলি রোড কনস্ট্রাকশনে ইউজ করি, রোড কনস্ট্রাকশন, সেটা আমরা গত ক্লাসে বুঝেছি, ঠিক আছে। তো আর যেটা সলিড সাবস্টেন্স সেটা তো গেল, কিন্তু যারা সেমি সলিড তারা কিন্তু কিছুটা ভ্যাপোরাইজ হতে পারবে। তো ভ্যাপোরাইজ হয়ে কি তারা একটু উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠে দেখা যাবে যে এই 340-তে, মানে নিচের টেম্পারেচার কিন্তু আরও বেশি, নিচের টেম্পারেচার ধরো যে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াসের মতো ধরো। তো এই টেম্পারেচারে একেবারে কি কনডেন্সড হয়ে থাকে, আর সলিড লাইক যে সাবস্টেন্সটা আমরা পাই সেটাকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসি, এবং এটাকে বলি বিটুমিন অর পিচ, যেটাকে রোড কনস্ট্রাকশনে আমরা ইউজ করি। এরপরে এই 340 ডিগ্রি সেলসিয়াস মানে যেগুলো এইখানটায় কনডেন্সড হলো না, তারা ভ্যাপোরাইজড হয়ে উপরের কলামে চলে গেল, এই কলামটা, এই কলামে চলে গেল, এইটুক কলাম, এই কলামে যারা চলে গেল, এবং 340 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যারা কি হচ্ছে, যারা 340 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কনডেন্সড হচ্ছে, তাদেরকে আমরা বলি ফুয়েল অয়েল। ফুয়েল অয়েলটা একটা খুবই কম দামি একটা অয়েল, ঠিক আছে, অনেক ভেজাল টেজাল আছে, ঠিক আছে। তো আমরা অনেক সময় এই অয়েলটা মানে কি আমাদের ডোমেস্টিক পারপাজে ইউজ করি, অনেক সময় কোনো কোনো ইন্ডাস্ট্রিতেও এই ফুয়েল অয়েলটা ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই 340 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা অ্যাট ফার্স্ট যে মানে পেট্রোলিয়াম থেকে যে অয়েলটা পাবো সেটাকেই আমরা ফুয়েল অয়েল বলি, এবং এটা সাধারণত ফুয়েল অয়েল দ্যাট ইজ এখানটায় ওয়েক্সের অ্যামাউন্টটা অনেক বেশি, ঠিক আছে। সো এই ফুয়েল অয়েল থেকে অনেক সময় আমরা ভ্যাসলিনও তৈরি করি। তাহলে ফুয়েল অয়েল থেকে যে অনেক সময় ভ্যাসলিন তৈরি করি সেটা একটু মাথায় রাখতে হবে। কি তৈরি করি বাবা, এই ফুয়েল অয়েল থেকে অনেক সময়, এই যে আমি এই ব্ল্যাক অ্যারো দিলাম, অনেক সময় এই ফুয়েল অয়েল থেকে ভ্যাসলিন তৈরি করি, এবং এই ফুয়েল অয়েলের আরেকটা নামও আছে, এটাকে আমরা কি বলি, ফুয়েল অয়েলের আরেকটা নাম হচ্ছে প্যারাফিন, প্যারাফিন ওয়্যাক্স, ঠিক আছে। তারপরে
এখানটায় যারা কনডেন্স হতে পারলো না তারা কোথায় গেল? ভেপার হয়ে উপরের দিকে উঠে গেল, ঠিক আছে? তো ভেপার হয়ে যারা উপরের দিকে উঠে গেল তারা এই 340-এর যে একটু কম টেম্পারেচারে এখানটায় কনডেন্সড হবে, এবং কনডেন্সড হয়ে যে মেটেরিয়ালটা আমরা পাবো এখানটায় সেটাকে আমরা বলবো এটা হচ্ছে লুব্রিকেটিং ওয়েল। লুব্রিকেটিং ওয়েল, লিউব লিখে রাখলাম, বুঝে নিবা যে এটা হচ্ছে লুব্রিকেটিং ওয়েল। তো তার মানে লুব্রিকেটিং ওয়েল 300°C টেম্পারেচারে কনডেন্সড হয়, মানে লিকুইড ফর্মটা পায়, এবং সেটাকে আমরা এই যে আউটিংটা আছে সেখান দিয়ে বের করে নিয়ে আসি। তো 300°C যারা কনডেন্সড হলো না তার মানে তারা ভেপার হয়ে উপরের চেম্বারে যাবে। তাহলে ওই উপরের চেম্বারটা দেখো 270°C। এই 270°C মানে 300-এ কনডেন্সড হয়নি, কিন্তু 270-তে কনডেন্সড হয়ে গেছে, মানে লিকুইড ফর্ম পেয়ে গেছে, মানে ভেপারটা লিকুইড হয়েছে এখানটায়। তো যতটুকু ভেপার এখানটায় লিকুইড হলো সেটাকে আমরা কি এই আউটিং দিয়ে বের করে নিয়ে আসতে পারবো, এবং এই আউটিং দিয়ে যেটা বের হয়ে আসবে সেটাকে আমরা বলবো ডিজেল। তাহলে এই 270°C এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলবো ডিজেল। এইখান থেকে ডিজেল, সাধারণত হ্যাভি যে ভেহিকেলগুলো আছে সেগুলো আমরা ডিজেল দিয়ে চালাই। তো 270-তে যারা কনডেন্সড হলো না তারা ভেপার হয়ে উপরের চেম্বারে যাবে, এবং 170°C টেম্পারেচারে তারা কনডেন্সড হবে, এবং কনডেন্সড হয়ে তারা লিকুইড ফরম্যাটে বের হয়ে আসবে। তো যারা বের হয়ে আসবে তাদেরকে আমরা সাধারণত ক্যারোসিন বলি, অনেক সময় এটাকে জেট ফুয়েলও বলে, ঠিক আছে? কারণ এটা দিয়ে আমরা, হ্যাঁ ওই এটা হয়ে গেছে, এটা ট্রু, কিন্তু আমি একটু রিকল করাচ্ছি আর কি, ঠিক আছে? সো ক্যারোসিনটা জেট ফুয়েল হিসেবে আমরা ইউজ করি। তো 170-তে যারা কনডেন্সড হলো না তারা 120°তে এসে কনডেন্সড হবে, এবং 120-তে এসে যারা কনডেন্সড হবে এবং তাদেরকে আউটিং দিয়ে বের করে নিয়ে আসবো আমরা, এটাকে আমরা ন্যাপথা বলি। এরপরে 120-তে যারা কনডেন্সড হবে না তারা 70-তে এসে কনডেন্সড হবে, এবং এখান থেকে যেটা আমরা পাবো 70° সেটাই হচ্ছে আমাদের পেট্রোল আর গ্যাসোলিন। এই পেট্রোল আর গ্যাসোলিন, এটাকেই আমরা পেট্রোল আর গ্যাসোলিন বলবো। এরপরেও 70°তে যারা কনডেন্স হবে না তারা 20°C টেম্পারেচারে ভ্যাপার হয়ে যাবে, এবং 20°C টেম্পারেচারে কনডেন্সড হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে এলপিজি, দ্যাট ইজ পেট্রোলিয়াম গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটাকে আমরা ওই সিলিন্ডারে করে বাজারে বিক্রি করতে দেখি, ঠিক আছে? তো এটা গেল আমাদের ফ্র্যাকশনাল কলাম, ঠিক আছে? এই ফ্র্যাকশনাল কলাম আমরা গত ক্লাসে শিখেছি, আমরা মিথেন গ্যাস বা ন্যাচারাল গ্যাস সম্পর্কে গত ক্লাসে শিখেছি, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট পেজে চলে গেলাম। নেক্সট পেজে যেটা আমরা শিখতে চেয়েছিলাম সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন নিয়েও আমরা গত ক্লাসে কিছু শিখেছি। সো এই হাইড্রোকার্বন, ঠিক আছে, এটার উপরে আমরা অনেক দূরই ক্লাস করেছিলাম, যেখানটায় আমরা হাইড্রোকার্বনের মানে কি টাইপসগুলো নিয়ে কথা বলেছি। সো হাইড্রোকার্বনসের দুইটা টাইপ আছে, তোমরা জানো। হাইড্রোকার্বনের যদি টাইপগুলো বলি, হাইড্রোকার্বনের দুইটা টাইপ, একটা হচ্ছে এলিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এটাও আমি গত ক্লাসে বলেছিলাম, এলিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক। এলিফ্যাটিকের আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ওপেন চেইন আর একটা হচ্ছে ক্লোজ চেইন। তাহলে এলিফ্যাটিকের আরও দুইটা টাইপ আছে, একটাকে আমরা কি বলি ওপেন চেইন হাইড্রোকার্বন, আর একটাকে আমরা কি ক্লোজড চেইন হাইড্রোকার্বন বলি। এবং আমি এই ওপেন চেইন অ্যান্ড ক্লোজ চেইনই পড়াচ্ছিলাম গত ক্লাসে, ঠিক আছে? তাহলে ওপেন চেইন হাইড্রোকার্বন আর একটা হচ্ছে ক্লোজড চেইন হাইড্রোকার্বন, ক্লোজড চেইন, ঠিক আছে? এখন এই ওপেন চেইনের আরও দুটা টাইপ আমরা এখানটায় সাধারণত ডিসকাস করি, ঠিক আছে? সো ওপেন চেইনের আসলে দুইটা না তিনটা টাইপ, ঠিক আছে? তো জেনারেলি দুইটা, কিন্তু ডিসকাস করলে এটা তিনটা হয়ে যায়, ঠিক আছে? সো জেনারেলি যে দুইটা সেটাকে আমরা একটু এখানটায় লিখে নিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। যে ওপেন চেইনের আরও দুইটা টাইপ পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু এগুলোকে ভাঙলে আরও ওই যে তিনটা পাওয়া যায়, যেগুলো তোমরা অলরেডি শিখেছো, ওই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। সো ওপেন চেইনের টু টাইপ হচ্ছে, একটা হচ্ছে স্যাচুরেটেড, ঠিক আছে, অ্যান্ড আরেকটা হচ্ছে আনস্যাচুরেটেড।
তাহলে এই হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের টাইপগুলো। তাহলে হাইড্রোকার্বন কাকে বলে সেটা তো আমরা জানি যে মানে কি কম্পাউন্ডে অনলি কার্বন অ্যান্ড হাইড্রোজেনই পাওয়া যায়, সেই সব কম্পাউন্ডকে আমরা হাইড্রোকার্বন বলি। এবং এই হাইড্রোকার্বনের দুটো টাইপ আমরা অলরেডি জেনেছি, একটা হচ্ছে এলিফেটিক, অ্যারোমেটিক। অ্যারোমেটিকটা যদিও সিলেবাসে নেই, আমরা ডেফিনেশনটা অবশ্যই জানবো। আর এলিফেটিক যে হাইড্রোকার্বনটা, সেই এলিফেটিক হাইড্রোকার্বনের মোস্টলি টু টাইপসে আমরা সেটাকে ডিভাইড করি, একটা হচ্ছে ওপেন চেইন, একটা হচ্ছে ক্লোজ চেইন। আবার ওপেন চেইনটাকে আরও স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড এই দুইভাবে ডিভাইড করা যায়। তো আনস্যাচুরেটেড যেগুলো, সেগুলোকে আবার আমরা মানে কি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, ঠিক আছে, এভাবে আমরা এইগুলোকে টু টু টাইপসে ডিভাইড করি। যেমন আনস্যাচুরেটেডগুলো অ্যালকিন হতে পারে, অ্যালকিন আর অ্যালকাইন হতে পারে। সো অ্যালকিনে আমরা ডাবল বন্ড দেখি আর অ্যালকাইনে আমরা ট্রিপল বন্ড দেখি। সো যেসব আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনে ডাবল বন্ড আছে, মানে কার্বন আর কার্বনের ভিতরে ডাবল বন্ড আছে, সেগুলোকে অ্যালকিন। আর কার্বন কার্বনের ভিতরে ট্রিপল বন্ড থাকলে সেগুলোকে অ্যালকাইন বলি। আর স্যাচুরেটে সাধারণত কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। স্যাচুরেটেডে কার্বন কার্বন কি, এটাকে আমরা বলি সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড থাকবে। তো এইগুলাতে আমরা কি দেখব, কার্বন কার্বন ডাবল বন্ড দেখলে আমরা অ্যালকিন বলবো, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি দেখি আমরা অ্যালকাইন বলবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার হাইড্রোকার্বনের কি ক্লাসিফিকেশন। সো হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বন কাকে বলে সেটাও আমরা অলরেডি শিখে গেছি। হাইড্রোকার্বন হচ্ছে কি, হাইড্রোকার্বন হচ্ছে সেই কেমিক্যাল কম্পাউন্ডটা যেখানটায় শুধু কার্বন অ্যান্ড হাইড্রোজেন এক্সিস্ট করে। কম্পাউন্ড or chemical compound লিখতে পারো, compound which contains only carbon and hydrogen। তাহলে যেসব কেমিক্যাল কম্পাউন্ডসগুলো অনলি কার্বন অ্যান্ড হাইড্রোজেন কি কন্টেইন করে, সেই সব কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা হাইড্রোকার্বন বলি। তাহলে এলিফেটিক হাইড্রোকার্বন আমরা কাকে বলতেছি, এলিফেটিক হাইড্রোকার্বন, এলিফেটিক মানে কি ফ্যাট। আমি গত ক্লাসে বলেছিলাম যে এলিফেটিক মানেই হচ্ছে ফ্যাটি, ঠিক আছে। সো যেসব হাইড্রোকার্বনকে আমরা অ্যানিমেল ফ্যাট থেকে পেয়ে থাকি সাধারণত, সেগুলোকে এলিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। সো এলিফেটিক হচ্ছে হাইড্রোকার্বন ফ্রম অ্যানিমেল ফ্যাট, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন ফ্রম অ্যানিমেল ফ্যাট। অ্যানিমেল ফ্যাট থেকে যেসব হাইড্রোকার্বন পাওয়া যায় সেগুলোকে আমরা কি বলি, এলিফেটিক হাইড্রোকার্বন বলি। ঠিক আছে, তাহলে এই এলিফেটিক হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা কাকে বলতে চাই, সো হাইড্রোকার্বনস which contain one or more benzene ring। ঠিক আছে, তো বেঞ্জিন রিংটার শেপটা আমি একটু দেখাই দিতে চাই। এটা একটা এই হেক্সাগনের মতো, এই একটা হেক্সাগন, এটাকে আমরা বলি বেঞ্জিন রিং। ঠিক আছে, এই যে হেক্সাগন, মাঝখানে একটা সার্কেল, এটা হচ্ছে বেঞ্জিন রিং, এটাকে বেঞ্জিন রিং বলা হয়। তাহলে যেসব হাইড্রোকার্বনে এরকম বেঞ্জিন রিং আমরা ওয়ান অর মোর দেখতে পাবো, সেই সব হাইড্রোকার্বনগুলোকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো। তাহলে তোমরা একেবারে শর্টলি তোমরা ডিফাইন করতে পারো, এবং এই ডেফিনেশনটা একেবারেই কারেক্ট। কিভাবে ডিফাইন করতে পারো যে হোয়াট ইজ অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তোমরা যদি বলো যে স্যার হাইড্রোকার্বনস হুইচ কন্টেইন ওয়ান অর মোর বেঞ্জিন রিং, ঠিক আছে, তো এটা একটা কারেক্ট ডেফিনেশন হয়ে যাবে। এছাড়া তোমাদের বইয়ে আরও অন্য রকমের ডেফিনেশন আছে, যেটা আমি পরে ডিসকাস করতেছি, কোনো সমস্যা নেই। তাসিন দায়ান, ওয়ালাইকুম আসসালাম। সো এই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। তো আমরা ওপেন চেইন দেখেছি, ক্লোজ চেইন দেখেছি। ওপেন চেইনে মানে বোথ এন্ডে, মানে আমাদের একেবারে স্টার্টিং এন্ড অ্যান্ড ফিনিশিং এন্ডে যে টার্মিনাল যে কার্বনগুলো আছে, টার্মিনাল কার্বনগুলো নট কানেক্টেড, টার্মিনাল কার্বনস আর নট কানেক্টেড, টার্মিনাল কার্বনস
are not connected। তাহলে এই একেবারে প্রথমে যে কার্বনটা থাকে এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনের যে আমরা যে চেইনটা দেখি সেই চেইনটাতে যদি একেবারে ফার্স্ট কার্বন অ্যান্ড লাস্ট কার্বনের ভিতরে কোনো কানেকশন না থাকে, দ্যাট ইজ ফার্স্ট কার্বনটা লাস্ট কার্বনের সাথে কোনোভাবে কানেক্টেড যদি না হয়, অন দ্যাট টাইম আমরা বলবো টার্মিনাল কার্বনগুলো কানেক্টেড না। সো সেই ধরনের এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা ওপেন চেইন হাইড্রোকার্বন বলবো। আর ক্লোজ চেইন হাইড্রোকার্বনে আমরা কি দেখি? terminal carbons are connected, terminal carbons are connected। তাহলে ক্লোজ চেইনে আমরা যেটা দেখি সেটাতে আমরা দেখি যে টার্মিনাল যে কার্বনগুলো আছে সেগুলো কিন্তু কানেক্টেড থাকে, ঠিক আছে, কিন্তু ওপেন চেইনে টার্মিনাল কার্বনগুলো কানেক্টেড থাকে না। সো এইখানটায় আমি রেখেছিলাম ক্লাসটা গত দিন, সো ওখান থেকেই আবার আমরা একটু শুরু করতে চাই। তাহলে এই পেজটার একটা ভিউ তোমরা একটু নাও। এই পেজটাতে আমরা সাধারণ মানে কি আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন। তো হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশনটা এরকম, হাইড্রোকার্বন টু টাইপসের, একটা হচ্ছে এলিফ্যাটিক, একটা অ্যারোমেটিক, ঠিক আছে। এলিফ্যাটিকের যে ডেফিনেশনটা আমরা এখানটা দিতে চেয়েছি সেটা হচ্ছে হাইড্রোকার্বন হুইচ ইজ মানে কি কালেক্টেড আর হুইচ ইজ প্রডিউসড ফ্রম অ্যানিম্যাল ফ্যাট থেকে যে হাইড্রোকার্বনটা আমরা পেয়ে থাকি সেটাকে আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলি। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে ডেফিনেশন দিয়েছে সেটাতে বলা হয়েছে যে হাইড্রোকার্বনস হুইচ কন্টেইন ওয়ান অর মোর বেঞ্জিন রিং, যেখানটায় ওয়ান অর মোর বেঞ্জিন রিং পাওয়া যায়। বেঞ্জিন রিংয়ের শেপটাও আমি ড্র করে দিয়েছি, এরকম একটা হেক্সাগন। এই হেক্সাগনের একেবারে মিডল পার্টে দেখা যাচ্ছে যে আমরা একটা সার্কেল ড্র করেছি। সার্কেল ড্র না করলেও হতো, সার্কেল ড্র না করলে কি দিতে হতো? অল্টারনেটিভ ডাবল বন্ড দিতে হতো। অল্টারনেটিভ ডাবল বন্ড কীভাবে দেয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনের যে দুইটা টাইপ আছে তার ভিতরে একটা হচ্ছে ওপেন চেইন আর একটা হচ্ছে ক্লোজড চেইন হাইড্রোকার্বন। তাহলে এলিফ্যাটিকের দুইটা টাইপ আমরা ওই ওপেন চেইনে কি দেখতে পাই যে ফার্স্ট যে কার্বন দিয়ে সেই হাইড্রোকার্বনটা স্টার্ট হয়েছে সেই কার্বন অ্যান্ড লাস্ট যে কার্বন দিয়ে সে হাইড্রোকার্বনটা এন্ডেড হয়েছে, মানে তার ফর্মুলা লেখার সময় সেই দুইটা কার্বন যদি কানেক্টেড না থাকে তাহলে আমরা বলি যে সেটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আর যদি ফার্স্ট অ্যান্ড লাস্ট কার্বনের ভিতরে কোনোভাবে আমরা কানেকশন সেট আপ করতে পারি তখন আমরা সেটাকে ক্লোজ চেইন হাইড্রোকার্বন বলতে পারবো, ঠিক আছে। আবার ওপেন চেইনের আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। তোমরা জানো যে অ্যালকেনগুলো সবসময় স্যাচুরেটেড, এটা হচ্ছে অ্যালকেন। তো আর অ্যালকেনে কার্বন কার্বন কি সিঙ্গেল বন্ড থাকে। স্যাচুরেটেড মানে কি ও কারোর সাথে আর রিয়াকশানে যায় না, ঠিক আছে। অ্যালকেন কারোর সাথে রিয়াকশানে যাবে না, তো সে স্যাচুরেটেড মানে কি সে একেবারে স্যাটিসফাই, সে যেভাবে আছে সেভাবেই থাকতে চায়, কারোর সাথে রিয়াকশানে টেক পার্ট করতে পারে না, কারণ সিঙ্গেল বন্ড আছে। এই বন্ডটা তো ভাঙতে হবে কারোর সাথে রিয়াকশানে গেলে, তো বন্ড ভাঙলে তার নিজেরই এক্সিস্টেন্স থাকবে না, সো এই কারণে সে কারোর সাথে রিয়াকশানে যেতে পারে না। আর আনস্যাচুরেটেড সেখানটায় আমরা সাধারণত দেখি যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। সো কার্বন কার্বন ডাবল বন্ড একটা বন্ড ভেঙে সে অন্য কারোর সাথে কি অ্যাটাচড হতে পারে, সো সে রিয়াকশানে টেক পার্ট করতে পারে। সো আনস্যাচুরেটেড এলিফ্যাটিক আর আনস্যাচুরেটেড ওপেন চেইন এলিফ্যাটিক হাইড্রোকার্বনে আমরা অ্যালকিনকে দেখতে পাই যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, একটা বন্ড ভেঙে সে কি রিয়াকশানে টেক পার্ট করতে পারে। আবার এখানটায় অ্যালকাইনের জন্য তার পক্ষে সম্ভব, কিন্তু কি সম্ভব যে দুইটা বন্ড সে কি সেপারেট করে ভেঙে ফেলবে, কারণ দুইটা কার্বনকে এই কানেক্টেড রাখতে একটা বন্ডই এনাফ। সো বাকি দুইটা বন্ড সে কি ভেঙে ফেলতে পারবে এবং অন্য ডিফারেন্ট কেমিক্যাল কম্পাউন্ড সে ফর্ম করতে পারবে। আদনান ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা ওপেন চেইন অ্যান্ড ক্লোজ চেইন হাইড্রোকার্বন এখানটায় দেখতে পেয়েছি। সো ওপেন চেইন অ্যান্ড ক্লোজ চেইন হাইড্রোকার্বনের এক্সাম্পল আমি গত দিনই দিয়েছি। তো সেক্ষেত্রে আমি আরেকটু গতকাল তো মানে কি অ্যালকেন রিলেটেড দিয়েছি আর কি, ঠিক আছে। সো অ্যালকিন রিলেটেড একটু দিই। সো অ্যালকেনের একটা ওপেন চেইন এটাও দিয়ে রাখি, ধরো যে পেন্টেন। তো ওই পেন্টেনের যে ফর্মুলা সেটা হচ্ছে C5H12, ঠিক আছে। এর যদি আমরা এই ফর্মুলাটা লিখি তাহলে এভাবে 5টা কার্বন দিয়ে যেতে হবে। C5 আছে মানে কার্বন 5টা আছে,
সো এই 5টা কার্বন আমি লিখে ফেললাম, ঠিক আছে। প্রতিটা কার্বনের কি ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4টা করে, মানে এক একটা কার্বনের 4টা ভ্যালেন্স ইলেকট্রন আছে। তো 4টা ভ্যালেন্স ইলেকট্রনকে আমরা এই মানে কি খুব ভালো মতো বোঝার জন্য হাত বলি, যে কার্বনের 4টা হাত আছে। আসলে 4টা হাত থাকা মানে কি কার্বনের 4 ভ্যালেন্স ইলেকট্রন আছে। এই ভ্যালেন্স ইলেকট্রনগুলোকেই আমরা এভাবে এই হাতের মতো করে ড্র করি বা বন্ডের মতো করে ড্র করি। তাহলে এক একটা কার্বনের 4টা করে ভ্যালেন্স ইলেকট্রন থাকতে হবে। দেখো সবারই 4টা করে ভ্যালেন্স ইলেকট্রন আছে, 4টা করে ভ্যালেন্স ইলেকট্রন ড্র করেছি এখানটায়, ঠিক আছে। এরপরে আমরা হাইড্রোজেন ধরিয়ে দিব সবগুলো হাতে। এই যে হাইড্রোজেন ধরিয়ে দিয়েছে, হাইড্রোজেন ধরিয়ে দিলাম। তাহলে দেখো এখানটায় ইন টোটালি 12 হাইড্রোজেনই কি হচ্ছে, 12 হাইড্রোজেন এখানটা প্রোভাইডেড হয়ে যাচ্ছে। সো এটাকে যদি আমরা আরও প্রেসাইসলি লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2, এখানে মনে হয় 6টা লিখেছি, 1 2 3 না 5টাই লিখেছি, বন্ড CH2, ঠিক আছে, বন্ড CH3। সো এভাবে আমরা কি করতে পারবো, এভাবেও লিখতে পারবো, এটা স্ট্রাকচারাল ফর্মুলা হিসেবে, আর এই নর্মাল ফর্মুলা হিসেবে এভাবেও লিখতে পারবো, ঠিক আছে। সো এটাকেও, এটা সেমি স্ট্রাকচারাল ফর্মুলা, এটা একেবারে পুরো ডেসক্রিপটিভলি স্ট্রাকচারাল ফর্মুলা। আর এমনিতে তো ফর্মুলা পেন্টেনের C5H12, এটা তো বুঝতেই পারতেছো। সো এটাকে আবার আমরা ক্লোজ চেইন করে ফেলতে পারি। ক্লোজ চেইন করার জন্য কি প্রসিডিওর মেনটেন করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়েছি। সো এটাকে পেন্টেনকে যদি ক্লোজ চেইন করি তাহলে ওর নাম আবার পেন্টেন রাখা যাবে না, বলতে হবে সাইক্লোপেন্টেন। তাহলে এটা হচ্ছে ওপেন চেইন, ওপেন চেইন কি এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আর এটাকেই আমরা ক্লোজ চেইন করে ফেলতে পারি, নাম দিতে পারি কি সাইক্লোপেন্টেন। তো সাইক্লোপেন্টেন যদি আমরা এটাকে করতে চাই তাহলে C5H12 থেকে আমাদেরকে কি মনে মনে কি 2টা হাইড্রোজেন বাদ দিয়ে দিতে হবে। তো এই বাইরে তোমরা গিয়ে চুপচাপ কাউকে না দেখায় এটা সাবট্রাক্ট করে আসতে পারো। ধরো যে বাইরে গিয়ে এই 2টা হাইড্রোজেন সাবট্রাক্ট করে দিলা, থাকে কি C5H10। যদিও তোমরা বলতে পারো স্যার এটা তো পেন্টিন, কিন্তু এখন এটাকে পেন্টিন বলা যাবে না, কারণ আমরা কি করতেছি, এর যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা ক্লোজ চেইন করে আমরা এখানটা এক্সপ্রেস করব। আর যখন ক্লোজ চেইন করে যখন এটাকে এক্সপ্রেস করব তখন আর এটাকে পেন্টিন বলা যাবে না, তখন এটাকে সাইক্লোপেন্টেন বলতে হবে। তাহলে সাইক্লোপেন্টেন অ্যান্ড পেন্টিনের এই যে মলিকিউলার যে ফর্মুলা সেটা দেখতে সেম হলেও স্ট্রাকচারাল ফর্মুলা কিন্তু ডিফারেন্ট। তো C5H10 কখনো পেন্টিন বলো না, এটা হচ্ছে আসলে সাইক্লোপেন্টেন, ঠিক আছে, যদি তোমাদের এই স্ট্রাকচারাল ফর্মুলাটা দেওয়া থাকে তখন তোমাদেরকে এটাকে সাইক্লোপেন্টেন বলতে হবে। তাহলে সাইক্লোপেন্টেন আমরা একটু ড্র করতে চাই। তো সাইক্লোপেন্টেন ড্র করার জন্য আমাদের কার্বন 5টা, তাহলে এই রকম আমাদের ফিগার হবে পেন্টাগনের মতো, এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন। তাহলে পেন্টাগনের মতো ফিগারে আমরা কি কার্বনগুলো দিয়ে রাখলাম, এই যে কার্বনগুলো দিলাম সব, ঠিক আছে। অ্যান্ড কার্বনগুলো তো আর এমনি থাকবে না, কার্বনগুলোর মাঝে অবশ্যই কি বন্ড থাকতে হবে, অন্তত একটা করে সিঙ্গেল বন্ড, ঠিক আছে। আর যেহেতু এইখানটায় আমরা পেন্টেনের সিঙ্গেল বন্ডই দেখেছি, ঠিক আছে, মানে যেটা যেহেতু অ্যালকেন থেকে আসছে এবং শেষে যেহেতু এনই আছে, সো একটার বেশি বন্ড এখানটায় থাকবে না। সো এগুলো কি অ্যালকেনে সবসময় কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। আদনান ফয়সাল বলেছে স্যার এক্সাম সেমি ডেসক্রিপটিভ ওয়েতে লিখবো নাকি C5H12 এটা লিখবো। বাবা পেন্টেন C5H12 লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে তোমার রিয়াকশন বুঝতে গেলে, রিয়াকশন অনেকে বুঝে না, এখন C5H12 দিয়ে অনেকে রিয়াকশন না বুঝতে পারে যে কিভাবে রিয়াকশনটা আসলে টেক পার্ট করলো। সো রিয়াকশনগুলো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা কি করি, আমরা এই ডেসক্রিপটিভলি মাঝে মাঝে লিখি, মানে রিয়াকশনগুলোকে বেটারলি রিকগনাইজ করার জন্য, ঠিক আছে, এছাড়া কিছু না। তুমি এটা দিয়ে যদি রিয়াকশন খুব বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারো, নো ম্যাটার তুমি যা খুশি সে এটাই লিখো, ঠিক আছে। আমি মাঝে মাঝে এভাবে লিখি, মাঝে মাঝে এভাবেও লিখি, তাতে করে রিয়াকশনগুলো বোঝা সহজ হয়। এটার চাইতে এইভাবে লিখলে বোঝা আরও সহজ হয়, ঠিক আছে।
এটা না লিখে এটা লিখলে বোঝা সহজ হয়, মানে কম্পারেটিভলি এটার চাইতে এটা লিখলে রিয়াকশন বোঝা সহজ। আর যদি এটা না লিখে এটা লিখো, রিয়াকশন বোঝা আরও বেশি সহজ। সো তুমি এখন তোমাকে কোয়েশ্চেন করতে পারো যে কোনটা তোমার ভালো লাগে। তুমি কি এভাবেই ভালো মতো বুঝো? যদি এভাবেই রিয়াকশন ভালো মতো বুঝো তাহলে এটা দিয়ে রিয়াকশনে যাও। আমি যদি এটাতে ভালো মতো বুঝি তাহলে আমি এখান দিয়ে রিয়াকশনে যাব। আর কেউ যদি একেবারে ডেসক্রিপটিভলি স্ট্রাকচারাল ফর্মুলা লিখে তারপর রিয়াকশনে যেতে কমফোর্ট ফিল করে তাহলে সে ওটাই ফলো করুক। ঠিক আছে? তিনটা কিন্তু সেম জিনিস। আর এই তিনটা সেম যখন একজন জানবে বাবা, তখন সে এই জীবনের কোনো না কোনো টাইমে গিয়ে তিনটাই সাকসেসফুলি ইউজ করতে পারবে। ঠিক আছে? এখন এতটুকু জানা দরকার যে তিনটা সেম জিনিস। এখন এই যে পেন্টেন আছে ANE, সো আমরা বলেছি সাধারণত স্যাচুরেটেড হাইড্রোকার্বন যেটা সেটা অ্যালকেন। এই অ্যালকেনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। সো সেক্ষেত্রে এখানে ANE আছে, অ্যালকেনের ANE, সো সেক্ষেত্রে সিঙ্গেল বন্ড ছাড়া অন্য কোনো বন্ড থাকবেই না এখানটায়। সো ডাবল বন্ডের চিন্তা করা বৃথা। তার মানে কি, এই যে আমার 10 হাইড্রোজেন আছে, এখানটায় 5 কার্বন আছে, প্রতিজনকে আমি কি করে দিব? প্রতিজনকে আমি 2টা করে হাইড্রোজেন দিয়ে দিব। এই যে 25 জনকে 2টা করে হাইড্রোজেন দিয়ে দিস। তাহলে এখন এই ফরম্যাটটাকে কেউ যদি পেন্টিন বলে তাহলে সে কেন ভুল বাবা? কারণ পেন্টিনে কি, পেন্টিনে তো ডাবল বন্ড হওয়ার কথা, কিন্তু এখানে কি কোনো ডাবল বন্ড আছে? এখানে কোনো ডাবল বন্ড নাই। কাজেই কেউ যদি এটাকে পেন্টিন বলে আমরা বলবো যে না ভাই এটা পেন্টিন না, কারণ দেখেন কোনো ডাবল বন্ড নাই। পেন্টিন হলো তো অ্যালকিন হয়ে যাওয়ার কথা, অ্যালকিনে তো ডাবল বন্ড থাকার কথা। কিন্তু আমার এই যে স্ট্রাকচারাল ফর্মুলায় দেখেন বাবা কোনো ডাবল বন্ড নাই। তাহলে যেহেতু কোনো ডাবল বন্ড নাই এখানটায়, তাহলে এটা পেন্টিন না, এটা পেন্টেন। আবার দেখতেছি যে কি, যেটাই ফার্স্ট আর যেটাই লাস্ট কার্বন হোক তারা কি ইন্টার কানেকশন আছে তাদের ভিতরে, তারা কানেক্টেড, ফার্স্ট অ্যান্ড লাস্ট কার্বন কানেক্টেড। সো এটা আসলে সাইক্লোপেন্টেন। কেন এটা পেন্টিন না আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এরকম অ্যালকিন নিয়ে একটা ওপেন চেইন অ্যান্ড ক্লোজ চেইনের একটা এক্সাম্পলে যাইতে চাই। অ্যালকিন, সো অ্যালকিন সাধারণত কি থাকে বাবা? কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, সেটা আমাদের অনেক আগে থেকে জানা। তো আমরা একটা অ্যালকিন নিয়ে এরকম ওপেন চেইন অ্যান্ড ক্লোজ চেইন অ্যানালাইজ করতে চাই। যেমন আমরা যদি প্রোপিন নিই, প্রোপিন, তো এই প্রোপিনটা কি? প্রোপিনটা আসলে, প্রোপিন কি সেটা জানতে গেলে আগে প্রোপেন কি সেটা জানতে হবে। প্রোপেনের তো জানো C4 কত H10, এটা হচ্ছে আমার প্রোপেন। সো আসলে এরা এই বইয়ের প্রথমেই এই অ্যালকেন নিয়ে সমস্যা বাধায় দেয়। আসলে এগুলা আগে অ্যালকিন নিয়ে ডিসকাস করা উচিত, তারপরে এই প্রোপিন নিয়ে আসা উচিত। কিন্তু এরা আগে এই ওপেন চেইন ক্লোজ চেইনে এই ধরনের এক্সাম্পল দিয়ে রাখছে, আবার অ্যালকিন এগুলোর স্ট্রাকচার আবার পরে ডেসক্রাইব করছে। তো এই কারণে এই স্টুডেন্টদের একটু সমস্যাই হয়। কি যে কামড়াচ্ছে রে ভাই। হ্যাঁ নাফিস বলেন। ও এটা আগে বিউটান লিখছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে নাফিস বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে, আরে কি জানি পিঠে কামড়াচ্ছে, তো থামো একটা মিনিট আমি আসতেছি।
সো আবার চলে এসেছি। দেখো এই যে প্রোপিন লিখতে গিয়ে এই যে বিউটিন লিখেছি, তাই না? সো এটা হচ্ছে বিউটেন, আর প্রোপেন হচ্ছে C3H8, এই যে এখানে লিখে দিলাম। পিঁপড়া শার্টের ভিতরে পিঁপড়া ঢুকে কামড়িয়েছে। সো এই হচ্ছে বিউটেন, এই হচ্ছে প্রোপেন। এখন আসলে আমরা স্ট্রাকচারটা একটু জেনে নিই, অ্যালকেনের স্ট্রাকচার, সেটা তোমরা অবশ্যই জানো, এই কারণে তোমাদের প্রবলেম হচ্ছে না। আগে যদি না শিখতা তাহলে কিন্তু এখন এই ওপেন চেইন ক্লোজ চেইনে গিয়ে এই যে প্রোপিনে একটু প্রবলেম তোমরা ফেস করতা। সো অ্যালকেন হচ্ছে CnH2n+2, এই স্ট্রাকচারটা মেনটেইনড হবে। তার মানে যতগুলোই কার্বন থাক না কেন, হাইড্রোজেন হবে তার ডাবলের চাইতে 2টা বেশি। তো দেখো কার্বন 4, তাহলে হাইড্রোজেন হচ্ছে 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর সাথে আবার 2 অ্যাড, তাহলে কি হলো? তাহলে 4 2 8 প্লাস 2 কি হয়ে যাবে? 10। দ্যাট ইজ এই ফর বিউটেন এন হচ্ছে আমার 4। এন যদি 4 হয় তাহলে এটা কি, এই অ্যালকেনটা হবে বিউটেন। তাহলে এই C4 এই H এর জায়গায় 2 × 4 8 প্লাস 2 10, তাহলে এই N = 4 ফর বিউটেন। ঠিক আছে? তাহলে N = 1 ফর কি? মিথেন। ঠিক আছে? N যদি 1 হয় তাহলে সেটা মিথেন হবে, N2 হলে ইথেন হবে। সো এখানটায় প্রোপেনের জন্য কি, N যদি 3 হয় তাহলে এই কম্পাউন্ডটা হয়ে যাবে প্রোপেন। তো এই প্রোপেন কিভাবে আসতেছে? N এর জায়গায় 3 দিয়ে দেব, তাহলে C3, আর এখানে 3 2 6 প্লাস 2 8, C3H8, তাহলে এটা হচ্ছে আমার প্রোপেনের ফর্মুলা। ঠিক আছে? আর অ্যালকিনের যে স্ট্রাকচার সেটা কি রকম হবে? অ্যালকিনের ফর্মুলাটা, যে জেনারেল ফর্মুলাটা, সেই জেনারেল ফর্মুলাটা হচ্ছে CnH2n। ঠিক আছে? দ্যাট ইজ যতগুলো কার্বন থাকবে তার ঠিক ডাবল থাকবে হাইড্রোজেন। তাহলে এক্ষেত্রে যদি প্রোপিন চাই, প্রোপিনের জন্য সি হচ্ছে মানে N হচ্ছে 3, তাহলে এখানটায় C3H6, এটা হচ্ছে আমার প্রোপিন। ঠিক আছে? আর বিউটিনের জন্য N হচ্ছে 4, তাহলে এখানটায় বিউটিনের ফর্মুলাটা হবে C4H8। সো এগুলো তোমরা আগে থেকেই জানো, তারপরেও একটু জানায় রাখলাম। ঠিক আছে? তাহলে এই প্রোপিন হচ্ছে আমার C3H8, তাহলে C3H8 এটা হচ্ছে আমার প্রোপিন। তো এটার আমি স্ট্রাকচারাল ফর্মুলাতে যেতে চাই। স্ট্রাকচারাল ফর্মুলা, কার স্ট্রাকচারাল ফর্মুলা? অ্যালকিন, প্রোপিন একটা অ্যালকিন, তাহলে ডাবল বন্ড তো থাকবেই। এখন ডাবল বন্ডটা আমি যেখানে খুশি সেখানে দিব, ডাবল বন্ডটা আমি যেখানে খুশি সেখানে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে আমি 3টা কার্বন আগে, প্রথমে ওপেন চেইনটা আমি লিখে ফেলতেছি, 3টা কার্বন দিয়ে দিলাম। ঠিক আছে? এখন ডাবল বন্ড মিনিমাম একটা থাকেই, অ্যালকিনে অ্যাট লিস্ট 1 ডাবল বন্ড থাকবে। এখন তোমরা ইচ্ছা করলে এইখানটায় ডাবল বন্ড দিতে পারো, ইচ্ছা করলে এইখানটায় ডাবল বন্ড দিতে পারো। এখন আমি এইখানটায় দিয়ে দিলাম, এখানটায় ডাবল বন্ড দিয়ে দিলাম। তারপরে এখন আমি তো জানি যে এক একটা কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত। কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4, তার মানে এক একটা কার্বনের 4টা করে হাত থাকবে। তাহলে 4টা করে হাত আমি এখন দিতে চাই, এই দিলাম আরও 2টা হাত, তাহলে এর হলো 4টা। এর কিন্তু 3টা আছে, এই যে দেখো এইদিকে এই পাশে 2টা, এই পাশে একটা, সো এইখানটায় আর একটা হাত দিয়ে দিলাম। ঠিক আছে? আর এর আছে কয়টা বাবা? এই কার্বনের মাত্র একটা হাত দেখা যাচ্ছে, তাহলে ওকে আরও 3টা হাত দিয়ে দিতে হবে। তাহলে দেখো এখন প্রতিটা কার্বনের 4টা করে হাত হয়ে গেছে। তো 4টা করে হাত যেহেতু হয়ে গেল, এই হাতগুলো দিয়ে সে কাকে ধরবে? হাইড্রোজেনকে ধরবে। সো এই নাম্বার 1 হাইড্রোজেন, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, ঠিক আছে, নাম্বার 6। সো এই যে প্রোপিন, ঠিক আছে, এটা আসলে আমি কি প্রোপেন লিখতে চাইছিলাম নাকি প্রোপিনই লিখতে চাইছি। সো প্রোপিন হচ্ছে C3H6, হ্যাঁ, এখানটায় 8 লেখা আছে, এটা তোমরা 6 করে নিও। তাহলে এই হচ্ছে আমার প্রোপিন। ঠিক আছে? এখন তোমরা এইটাকে আরও সিম্পলিফাইড ওয়েতে লিখতে পারো। কিভাবে? সেটা হচ্ছে CH3
বন্ড CH ডাবল বন্ড CH2, ঠিক আছে? এখন যদি এখানটায় ডাবল বন্ডটা দিতা, ঠিক আছে, তখনও কিন্তু তোমাদের ফর্মুলাটা কারেক্ট হতো, ঠিক আছে? কোনো সমস্যা না, তোমরা যেখানে খুশি সেখানটায় ডাবল বন্ড দিতে পারো। এখানটায় যদি ডাবল বন্ড দিতা তাহলে এখানটায় সিঙ্গেল বন্ড আসতো, ঠিক আছে? সো এখানটায় আর এরকম তিনটা হাইড্রোজেন তখন ধরতে পারতো না, এখানটায় দুইটা হাইড্রোজেন ধরতো, এইখানটায় তখন তিনটা হাইড্রোজেন ধরতো। তার মানে তখন ফর্মুলাটা হয়ে যেত এটা CH2 ডাবল বন্ড CH বন্ড CH3, এরকম হতো। সো এটা আর এটার ভিতরে কোনো ডিফারেন্স নাই, দুইটাই কি একেবারে সেম, দুইটাই কি একেবারে সেম, ঠিক আছে? তাহলে তুমি এইখানটায় যদি ডাবল বন্ড দাও তাহলে তোমার এই ফর্মুলা হবে এরকম, আর এখানে যদি ডাবল বন্ড দিতা তাহলে ফর্মুলাটা হতো এরকম, ঠিক আছে? তো দুটাই একই সাবস্টেন্স বা একই অ্যালকিনকে ডিনোট করছে, যেটা হচ্ছে প্রোপেন। তাহলে এটা গেল আমার ওপেন চেইন অ্যালকিন। এখন আমি ক্লোজ চেইন অ্যালকিনে যাব। তাহলে প্রোপিন থেকে আমি কি পাইতে পারি? সাইক্লোপ্রোপিন। প্রোপিন থেকে কি পাবো আমি? এর ক্লোজ চেইনে যদি যাই, প্রোপিনের ক্লোজ চেইন, তাহলে এই সাইক্লোপ্রোপিন পাবো, ক্লোজ চেইনে যাচ্ছে আমি। প্রোপিন থেকেই প্রোপিনের ক্লোজ চেইনে যাচ্ছে, যেখানে এই প্রোপিনের নাম হয়ে যাবে কি সাইক্লোপ্রোপিন। তাহলে সাইক্লোপ্রোপিনের আমার ফর্মুলা কি হবে? প্রোপিনের ফর্মুলা C3H6। তাহলে সাইক্লোপ্রোপিনের ফর্মুলা হবে, এখান থেকে দুইটা হাইড্রোজেন চুপচাপ বাদ দিয়ে আসবো। সো বাইরে রাফ করতে যাব, হ্যাঁ, C3H6 লিখলাম, এখান থেকে দুইটা হাইড্রোজেন বাদ দিলাম, বাদ দিলে C3H4 থাকে। এটাই হচ্ছে সাইক্লোপ্রোপিনের কি সাইক্লোপ্রোপিনের ফর্মুলা। তাহলে সাইক্লোপ্রোপিন হচ্ছে C3H4। এখন অনেকে বলতে পারে স্যার এটা তো অ্যালকাইন, এটা তো আসলে প্রোপাইন। সো এটা কেন প্রোপাইন না? কারণ আমরা এইখানটায় কি ট্রিপল বন্ড পাবো না। সো ট্রিপল বন্ড আসলে আমরা দিব না আর কি। সাইক্লো দ্যাট ইজ এই ফার্স্ট অ্যান্ড লাস্ট কার্বনের ভিতরে যদি আমরা একটা কানেকশন সেট আপ করি তখন আর ট্রিপল বন্ড এখানে থাকেই না, ঠিক আছে? আর ট্রিপল বন্ড না থাকলে সেটাকে অ্যালকাইন বলা যাবে না। তাহলে অ্যালকাইনের স্ট্রাকচারটা আমরা একটু দেখে আসি এখানটায়। অ্যালকাইন, অ্যালকাইনের স্ট্রাকচারটা যদি দেখি, অ্যালকাইন, তাহলে অ্যালকাইনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম CnH2n-2, দ্যাট ইজ যতগুলো কার্বন থাকবে হাইড্রোজেন তার ডাবলের চাইতে দুইটা কম থাকবে। তার মানে কার্বন যদি আমার হয় 4, তাহলে হাইড্রোজেন থাকবে কি 6। একটা কল এসছে, আমি একটু কলটা একটু রিসিভ করি, হ্যাঁ, একটু ওয়েট করো। কেমন আছেন আপনারা? করতে পারবে তো আপা, সমস্যা নেই, করুন। ও হ্যাঁ হ্যাঁ, নাম কি আপনার? আচ্ছা, আসসালামু আলাইকুম।
সো সরি, ওই নতুন স্টুডেন্ট ফোন দিয়েছে, নতুন স্টুডেন্ট, বুঝছো না? সো এই অ্যালকাইনটা আসলে এখানটায় যদি আমরা এখানটায় প্রোপাইন লিখতে চাই, তাহলে প্রোপাইনের জন্য এন হচ্ছে 3, এন হলে 3 হলে এটা হবে প্রোপাইন, আর এন যদি 4 হয় তাহলে হবে বিউটাইন। তাহলে N3 জন্য আমরা প্রোপাইন পাবো, প্রোপাইন। এবং প্রোপাইনের ফর্মুলাটা কি হবে দেখো, C3 3 2 6 2 H4। তাহলে এটাকে তো তোমরা বলতে পারো যে স্যার এটা প্রোপাইন লিখছেন, ঠিক আছে, আর বলতেছেন সাইক্লোপ্রোপিন। সো কেন এটা প্রোপাইন না? যখন আমি স্ট্রাকচারালি লিখবো এটাকে, তখন কিন্তু এইখানটায় আমরা কোনো কি দিব না, প্রোপাইন দিতে গেলে এইখানটায় এটা তো অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। সো আমরা এখানটায় ডাবল বন্ডই ইউজ করব, ম্যাক্সিমাম কি আমরা ডাবল বন্ড ইউজ করব, আর ট্রিপল বন্ড থাকবে না। ট্রিপল বন্ড থাকবে না দেখেই এটাকে আমরা তখন কি বলবো না, এটা প্রোপাইন না বলে এটাকে সাইক্লোপ্রোপিনই বলবো, ঠিক আছে? তাহলে এই সাইক্লোপ্রোপিনটা আমরা একটু ড্র করতে চাই। তাহলে কয়টা কার্বন আছে দেখো বাবা, কার্বন আছে 3টা। তাহলে 3টা কার্বন আমরা এই ট্রায়াঙ্গেল শেপে রাখলাম, এই ট্রায়াঙ্গেল শেপে 3টা কার্বন রাখলাম, এই কার্বন কার্বন এই কার্বন, ঠিক আছে? তাহলে এই ট্রায়াঙ্গেল শেপে আমরা 3টা কার্বন রেখেছি। এখন মিনিমাম একটা করে তো বন্ড থাকবেই, মিনিমাম একটা করে বন্ড থাকবে, ঠিক আছে? আবার কি দেখতেছি, সাইক্লো মানে কি প্রতিটা কার্বনের সাথে প্রতিটা কার্বন কি ইন্টারকানেকশন তাদের ভিতরে সেট আপ হয়েছে। কিন্তু এইখানটা কি দেখা যাচ্ছে, প্রোপিন। সো মিনিমাম একটা ডাবল বন্ড থাকবে, তাহলে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, এই একটা ডাবল বন্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে? এরপরে বাদ বাকি কাজটুকু আমরা করব, যে হাইড্রোজেন 4টা আছে সেটা আমার মাথায় রাখতে হবে। তাহলে প্রতিটা কার্বনের কয়টা করে হাত থাকে, মানে কয়টা করে ভ্যালেন্স ইলেকট্রন, 4টা করে। তাহলে এই কার্বনে দেখো, এই কার্বনটাতে 1 2 3 3টা হাত অলরেডি আছে, আর একটা হাত দিয়ে দিলাম। এই কার্বনটাতে দেখো 1 2, এই পাশে 2টা হাত, এই পাশে একটা হাত, তাহলে এইখানটায় আরেকটা হাত বা ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে দিলাম। এই কার্বনটার দিকে তাকাও, এই পাশে একটা, এই পাশে একটা, সো 2টা হাত আছে, তাহলে আরও 2টা হাত বা ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে দিলাম। এখন এই হাতগুলোতে আমি কি প্রোভাইড করব, হাইড্রোজেন। তাহলে এইখানটায় হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, এখানটায় একটা হাইড্রোজেন, এখানটায় একটা হাইড্রোজেন, দেখো 4টা হাইড্রোজেন প্রোভাইডেড হয়ে গেছে। সো এটাকে আমি সিম্পলি এভাবে লিখতে পারতাম, এই H2C বন্ড CH ডাবল বন্ড CH, এইখানটা একটা সিঙ্গেল বন্ড। সো এইভাবে আমি লিখে ফেলতে পারতাম। তাহলে এই যে আমরা কম্পাউন্ডটা পেলাম, এখানটা কি কোনো ট্রিপল বন্ড আছে বাবা? ট্রিপল বন্ড নাই, বাট স্টিল ইটস C3H4। আবার প্রোপাইনও কি C3H4, কিন্তু এটা কেন প্রোপাইন না? বিকজ এটা প্রোপাইন হতে গেলে এখানটায় ট্রিপল বন্ড লাগতো, বাট উই ডোন্ট হ্যাভ এনি ট্রিপল বন্ড ইন দিস স্ট্রাকচারাল ফর্মুলা, দ্যাটস ওয়াই ইটস নট প্রোপাইন, ইটস সাইক্লোপ্রোপিন। এটা হচ্ছে আমার সাইক্লোপ্রোপিন। সিমিলারলি আমরা সাইক্লোবিউটিন এভাবে আমরা এটা লিখতে পারি। সো তোমাদের যে কাজ হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে, আমি এখানটায় বলি, সাইক্লোবিউটিন অ্যান্ড সাইক্লোপেন্টিন, এই দুইটার স্ট্রাকচার লিখে আমাকে বলবা। আবার অনেক সময় স্ট্রাকচার দেওয়া থাকে, নেম জিজ্ঞেস করে যে এটার নাম কি। স্ট্রাকচার তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু নেমিংটা তুমি পারো না, তখন কিন্তু সমস্যা হবে। সো স্ট্রাকচার যদি দেওয়া থাকে, তাহলে নেমিংয়ের সময় আমরা কি করব? সো ধরো যে আমাদের কাছে এই স্ট্রাকচারটা দেওয়া আছে, এটা নেম জানি না, এটা নেম জানি না, ঠিক আছে? সো এই নেমিংটা কিভাবে বের করব? যদি এরকম সাইক্লো কম্পাউন্ড থাকে, সাইক্লো মানে কি ইচ অ্যান্ড এভরি কার্বনস আর কানেক্টেড, এই সাইক্লো কোনো কম্পাউন্ড দেওয়া থাকলে তার নেমিংটা কিভাবে করব, সেই নেমিংটা একটু আমি হিন্টস দিয়ে চলে যাই, যদিও আমি আগে তোমাদের পড়াইছি। সো নেমিং কি দেখো, কার্বন 3টা, তার মানে হয় প্রোপেন, না হলে প্রোপিন, না হলে প্রোপাইন। কার্বন 3টা আছে মানে কি, হয় প্রোপেন, না হলে প্রোপিন, না হলে প্রোপাইন। তো এটা কি প্রোপেন না প্রোপিন না প্রোপাইন, সেটা বন্ড দেখে ঠিক করব। বন্ড কি,
বন্ড তো আছে দুইটা, তাহলে এটা আসলে প্রোপিন। ঠিক আছে, এটা আসলে কি প্রোপিন। এখন সাইক্লো তো আছে, ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে কি সাইক্লোপ্রোপিন। ঠিক আছে, এখন চিন্তা করে দেখো যে এই তোমার এই সাইক্লোপ্রোপিন থেকে, ঠিক আছে, সাইক্লোপ্রোপিন আসলে যে প্রোপিন থেকে এসছে, ঠিক আছে, দেখো এখানটায় এই সাইক্লোপ্রোপিনটা আসছিল কোথা থেকে, এই প্রোপিন C3H6 থেকে। এখন সাইক্লোপ্রোপিন যে প্রোপিন থেকে এসছে, সেই প্রোপিনের যে যদি ফর্মুলাটা আমরা পেতে চাই, তাহলে এখান থেকে মানে কি ডিডিউস করা পসিবল যে সাইক্লোপ্রোপিন এটা এটা কোথা থেকে এসছে, প্রোপিন থেকে। তো সাইক্লোপ্রোপিনের সাথে তখন তোমরা দুইটা হাইড্রোজেন অ্যাড করে দিলেই এই প্রোপিনটা পেয়ে যাবা। তো দেখো প্রোপিন থেকে সাইক্লোপ্রোপিনে যখন এসছো, দুইটা হাইড্রোজেন সাবট্রাক্ট করে এসছো, দুইটা হাইড্রোজেন সাবট্রাক্ট করে, প্রোপিনের ফর্মুলা ছিল C3H6, এখান থেকে দুইটা হাইড্রোজেন সাবট্রাক্ট করেছো, পেয়েছো C3H4, বলেছো এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। তাহলে সাইক্লোপ্রোপিন থেকে প্রোপিনে যাওয়ার উপায় কি? তাহলে সাইক্লোপ্রোপিনের যে ফর্মুলাটা আছে এখানে তো বুঝতেই পারছো C3H4, তাহলে এই ফর্মুলা থেকে প্রোপিনে যাওয়ার উপায় হচ্ছে দুইটা হাইড্রোজেন অ্যাড করে দাও। ঠিক আছে, সো নেমিং পারপাসটা দেখো যে C3, তিনটা সি দেখলেই কি আমরা বলে দিব যে নাম্বার অফ কার্বন যদি 3 হয়, এটা হয় প্রোপেন হবে, না হলে কি প্রোপিন হবে, না হলে প্রোপাইন হবে, এই তিনটার একটা হবে। তিনটা কার্বন দেখে আমি এটা বুঝেছি। এখন তাহলে বন্ড দেখে বুঝে ফেলবো বাকিটা। যদি সিঙ্গেল বন্ড হতো আমি বলতাম প্রোপেন, যদি ডাবল বন্ড তাহলে আমি বলবো প্রোপিন, আর যদি ট্রিপল বন্ড দেখতাম বাবা আমি বলতাম প্রোপাইন। তাহলে এখানে ডাবল বন্ড দেখেছি আর তিনটা কার্বন দেখেছি, তো আমি তো প্রথমেই কি প্রোপিন বলে ফেলেছি, প্রোপিন। তারপরে আমি কি দেখছি, ইচ অ্যান্ড এভরি কার্বনস আর ইন্টারকানেক্টেড, তাহলে প্রতিটা কার্বনের সাথে প্রতিটা কার্বনের কানেকশন আছে, দ্যাট ইজ টার্মিনাল কার্বনস আর connected with each other, that is very first and very last carbons are connected with each other. So আমরা বলতে পারি টার্মিনাল কার্বনস আর কানেক্টেড। তাহলে টার্মিনাল কার্বনস যখন কানেক্টেড থাকে তখন সেটা কি সাইক্লো হয়ে যায়, তখন সেটা ক্লোজ চেইন হয়ে যায়। আর ক্লোজ চেইন মানে কি এই সাইক্লো কথাটা ইউজ করব। তাহলে এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। কেন এটা প্রোপাইন না? সাইক্লোপ্রোপিন এটাও C3H4, প্রোপাইন এটাও C3H4, কেন সাইক্লোপ্রোপিন প্রোপাইন না? তার কারণ সাইক্লোপ্রোপিনে ট্রিপল বন্ড নাই, এখানে কি ডাবল বন্ড। স্ট্রাকচারালি আমরা এখানে কি দেখছি, ডাবল বন্ড। সো ডাবল বন্ড আছে দেখেই সে প্রোপাইন না, সে প্রোপিন বাট সাইক্লো, বিকজ ইচ অ্যান্ড এভরি কার্বনস আর ইন্টারকানেক্টেড। তাহলে তোমাদেরকে আমি কিন্তু অলরেডি একটা ক্লাস ওয়ার্ক দিয়েছি, সেই ক্লাস ওয়ার্কটা হচ্ছে যে এই সাইক্লোবিউটেন অ্যান্ড সাইক্লোপেন্টিন, সাইক্লোবিউটিন অ্যান্ড সাইক্লোপেন্টিন এর স্ট্রাকচারগুলো ড্র করে আমাকে দেখাবা। আমি নেক্সট টপিকসে একটু যাই। সো আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়েও কথা বলেছি। সো অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে আমি একটু ডেফিনেশনটা, তোমাদের বইয়ে যেটা আছে সেটা মানে কি আসলে অ্যাকিউরেট না। সো এখানে বলা আছে তোমাদের বইয়ে, দ্য অ্যারোমেটিক কম্পাউন্ডস আর জেনারেলি 5, 6 or 7 মেম্বার্ড কোপ্লেনার সাইক্লিক কম্পাউন্ডস। সো বলতে পারো, সো তোমাদের বইয়ের মতো করে, ঠিক আছে, যদিও এটা মানে কি ঠিক না। তাহলে আমি এখন নেক্সট টপিকসে যাচ্ছি, এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটাকে যদি আমরা একটু কি করতে চাই, ডিফাইন করতে চাই, অন দ্যাট টাইম আদনান ফয়সাল আবার লিখেছে নাফিস দায়ান, কি অবস্থা, ওরে বাপ, মনে হয় যে একবারে বড় ভাই তাদের খোঁজ খবর নিতেছে নাফিস দায়ান একসাথে, কি অবস্থা। সো অ্যারোমেটিক হাইড্রোকার্বনে, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোর মেন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনস আর অলওয়েজ সাইক্লিক কম্পাউন্ড। এরা কি সাইক্লিক, সাইক্লিক কম্পাউন্ড মানে কি প্রতিটা কার্বনের সাথে প্রতিটা কার্বনের কি ইন্টার কানেকশন আছে। যেমন একটু আগে আমরা সাইক্লো কম্পাউন্ডগুলো দেখলাম, ক্লোজ চেইন যে এলিফেটিক হাইড্রোকার্বন, তার সাথে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মিল আছে।
এই ক্রস চেইন অ্যালিফেটিক যে হাইড্রোকার্বনগুলো বাবা, এই ক্রস চেইন অ্যালিফেটিক হাইড্রোকার্বনে আমরা সাধারণত কি পাই? আমরা সাধারণত দেখি যে ফার্স্ট অ্যান্ড লাস্ট কার্বনের ভিতরে ইন্টারকানেকশন আছে, তার মানে প্রতিটা কার্বনের সাথে কানেক্টেড। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনেরও ওই ক্যারেক্টারিস্টিক্সটা আছে, দ্যাট ইজ অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর অলসো সাইক্লিক অর সাইক্লো, ঠিক আছে? সো সাইক্লিক অ্যান্ড সাইক্লো এই কথা দুইটা একেবারে সেম, ঠিক আছে? সো এই যে এরা একটা সাইক্লিক কম্পাউন্ড, সো এই সাইক্লিক কম্পাউন্ডগুলোতে কার্বনের অ্যামাউন্টটা কত থাকে? অ্যামাউন্ট অফ কার্বন কতগুলো থাকতে পারে? কার্বন 5টা থাকতে পারে, কার্বন 6টা থাকতে পারে, কার্বন 7টাও থাকতে পারে। তাহলে এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কার্বনের অ্যামাউন্ট হয় 5টা হবে, না হলে 6টা কার্বন থাকবে, না হলে 7টা কার্বন থাকবে। আর ওরা কি হবে? সাইক্লিক হবে। তাহলে এইটাকে ওরা এভাবে ডিফাইন করেছে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনস আর 5, 6 or 7 মেম্বার্ড, ঠিক আছে, কোপ্লেনার সাইক্লিক কম্পাউন্ডস। তাহলে মানে 5টা 6টা বা 7টা কার্বন আছে একই প্লেনে এবং তারা সাইক্লিক অর্ডারে আছে, এরকম কোনো কম্পাউন্ডকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো। তাহলে অ্যাকর্ডিং টু ইয়োর বুক আমরা এটা লিখতে পারি, অ্যারোমেটিক হাইড্রোকার্বনস আর 5, 6 or 7 মেম্বার্ড। এই 7 মেম্বার্ড মানে কি? মানে এতগুলো কার্বন থাকতে পারে, মানে নাম্বার অফ কার্বন 5টা হতে পারে, 6টা হতে পারে বা 7টা হতে পারে। মেম্বার্ড কোপ্লেনার সাইক্লিক কম্পাউন্ড। অথবা তোমরা আমার যে ডেফিনেশন দিলাম সেটা লিখতে পারো। অনেকে আবার বলতে শোনা যায় যে এদের অ্যারোমা আছে, দে হ্যাভ অ্যারোমা মানে কি? সুগন্ধ পাওয়া যায়। যেমন অ্যারোমেটিক বিউটি সোপ, তোমরা যখন বিয়ে করবা তখন তোমাদের ওয়াইফদেরকে এই অ্যারোমেটিক বিউটি সোপ কিনে দিতে হবে যেগুলোতে সুগন্ধি আছে, নাহলে মাইরও খাইতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটু মাথায় রাখবা, অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমাদের অনেক উপকার করে, ঠিক আছে? সো অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর 5, 6 or 7 মেম্বার্ড কোপ্লেনার সাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে? অর আমি যেটা ডেফিনেশন দিলাম সেটা তোমরা লিখতে পারো, হাইড্রোকার্বনস with one or more benzene ring are called aromatic hydrocarbon. তাহলে যেই সব হাইড্রোকার্বনে 1 or more বেনজিন রিং আছে সেইগুলো হাইড্রোকার্বনকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো। তাহলে বেনজিন রিংটা কি? বেনজিন রিং হচ্ছে একটা হেক্সাগন, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি। তো এই একটা বেনজিন রিং আমি ড্র করে দিই, এই একটা হেক্সাগন ড্র করছি। কি ড্র করছি? এই হচ্ছে হেক্সাগন, এই হচ্ছে কি হেক্সাগন। এই হেক্সাগনের ভিতরে একটা সার্কেল ড্র করে দিয়েছি, হয়ে গেছে বেনজিন রিং। কিন্তু অনেককে দেখবা, ঠিক আছে, যে এখানটায় অল্টারনেটিভ ডাবল বন্ডের কথা বলে, ঠিক আছে? সো দে হ্যাভ অ্যারোমা, দে হ্যাভ অল্টারনেটিভ ডাবল বন্ড। এই অল্টারনেটিভ ডাবল বন্ডের কথাও তোমরা শুনে থাকবা যে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোতে অল্টারনেটিভ ডাবল বন্ড আছে, ঠিক আছে? তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোতে অল্টারনেটিভ ডাবল বন্ড আছে, সেটা আমরা একটু দেখে আসি কি ধরনের ডাবল বন্ড আছে।
সো এইটা এই যে বেনজিন রিংটা ড্র করেছি বাবা, এই বেনজিন রিংই আরেকবার ড্র করছি কিন্তু একটু ডিফারেন্টলি, যেখানে এই সার্কেলটার জায়গাটা নিবে ডাবল বন্ডগুলো। এই সার্কেলটাই কিন্তু অল্টারনেটিভ ডাবল বন্ডকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এটা হয়তো এখন তোমরা বুঝতে পারবে না, পরে হায়ার ক্লাসে গেলে তখন বুঝবা, কারণ এইখানটা আমাদের সিলেবাসের ডিটেলস কিছু নাই, সো আমরা পড়াইও না, ঠিক আছে। সো এই যে দেখো আমি বেনজিন রিং একটা হেক্সাগন, বেনজিন রিং কি একটা হেক্সাগন, তাহলে বেনজিন রিংয়ে কি 6 কার্বন থাকে, কিন্তু আমরা বলেছি অ্যারোমেটিক হাইড্রোকার্বনে 5 কার্বনও থাকতে পারে, ঠিক আছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কি 5 কার্বনও থাকতে পারে। এই কারণে এই ডেফিনেশনটা অনেকে নাও নিতে পারে, বলতে পারে যে ভাই তোমার বেনজিন রিংয়ে তো 6 কার্বন, এটা একটা হেক্সাগন, এখানে 6 কার্বন রাখতে হবে। আর তুমি বলতেছো যেসব হাইড্রোকার্বনে 1 অর মোর বেনজিন রিং থাকে সেগুলোই মানে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাহলে 5 কার্বনের হাইড্রোকার্বন যেটা আছে সেটাকে কি অ্যারোমেটিক বলা যাবে না? অবশ্যই যাবে। যেমন টলুইন, টলুইনে কিন্তু এই এরকম একটা রিং থাকে যেখানটা কি একটা পেন্টাগন ড্র করতে হয়, মানে 5 কার্বনের একটা রিং, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইটা অনেকে তখন নিতে চায় না, যে ওই 5 কার্বনের কিছু অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে, সেটার জন্য এটা অনেকে নিতে চায় না, কিন্তু এটা কিন্তু আসলে একটা পারফেক্ট ডেফিনেশন বাবা, হাইড্রোকার্বনস উইথ 1 অর মোর বেনজিন রিং। কারণ 5 কার্বনের অ্যারোমেটিক হাইড্রোকার্বন হাতে গোনা খুব অল্প, ঠিক আছে, ম্যাক্সিমাম 6 অর 7, ঠিক আছে, বা তার চাইতেও বেশি হয়। তোমাদের বইতে তো 5, 6 অর 7 লিখেছে, এটা এরকমও হতে পারে যে 8, 10, 14 এরকমও হতে পারে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কাজেই তোমাদের বইতে যেটা লিখেছে ওটা আরও বেশি ভুয়া, 5 ইনক্লুড করেছে, 6 অর 7 বলছে, কিন্তু 7-এর চাইতেও বেশি কি থাকতে পারে, কার্বন থাকতে পারে। কার্বনের অ্যামাউন্ট 10 হতে পারে, 14 হতে পারে, 20 হতে পারে, সেটা কিন্তু তোমাদের বইয়ে লিখে নাই। কাজেই ওরা যদি অতটুকু না লিখে পার পেয়ে যেতে পারে, তাহলে আমরা তো আরও ভালো ডেভেলপড ডেফিনেশন লিখেছি, আমরা অবশ্যই ওদের চাইতে ভালো লিখেছি। এখন অল্টারনেটিভ ডাবল বন্ড দিতে চাই। অল্টারনেটিভ ডাবল বন্ড মানে কি, একটা ডাবল বন্ড, তারপরেরটা সিঙ্গেল বন্ড, তারপরেরটা আবার ডাবল বন্ড, তারপরেরটা সিঙ্গেল বন্ড, তারপরেরটা আবার ডাবল বন্ড। এই যে অল্টারনেটিভ ডাবল বন্ড, একটা ডাবল, এটা মিলে ডাবল বন্ড, এটা হচ্ছে একটাই বন্ড, সিঙ্গেল বন্ড। সো এইখানে কার্বনগুলো দিলে তোমরা বুঝবা যে কোনটা ডাবল কোনটা সিঙ্গেল। সো এটা হচ্ছে একটা বেনজিন রিং, বেনজিন রিংয়ে কি অল্টারনেটিভ ডাবল বন্ড আছে। দেখো এই কার্বনের ভিতরে কি ডাবল বন্ড, এই কার্বনের ভিতরে সিঙ্গেল বন্ড, এই কার্বনের ভিতরে ডাবল বন্ড, এই কার্বনের ভিতরে সিঙ্গেল বন্ড, এই কার্বনের ভিতরে ডাবল বন্ড, আর এই কার্বনের ভিতরে কি সিঙ্গেল বন্ড। মানে একটা সিঙ্গেল একটা ডাবল, একটা সিঙ্গেল একটা ডাবল, একটা সিঙ্গেল একটা ডাবল, এই ধরনের বন্ডকে বলা হয় অল্টারনেটিভ ডাবল বন্ড। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে আমরা সবসময় অল্টারনেটিভ ডাবল বন্ড থাকতে দেখি, ঠিক আছে। আবার অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কি 1 অর মোর এরকম বেনজিন রিং দেখতে পাওয়া যায়। সো এই যে আমি এই স্ট্রাকচারটা ড্র করলাম, এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, বেনজিন, ঠিক আছে। এখানটায় প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকে, প্রতিটা কার্বনের সাথে কে থাকে, একটা করে হাইড্রোজেন থাকে। সো এটাকে এইভাবে না লিখে আমরা জাস্ট এভাবে লিখি আর বলি যে এটাই বেনজিন, ঠিক আছে, এটাই বেনজিন। সো একেবারে ডেসক্রিপটিভলি লিখলে এইভাবে লিখতে হবে বেনজিন, আর তুমি যদি এইভাবে লিখে একটা সার্কেল ড্র করে দাও সবাই বুঝবে এটা বেনজিন, ঠিক আছে। তাহলে বেনজিনের ফর্মুলা কি, বেনজিনের ফর্মুলা হচ্ছে C6H6। তাহলে বেনজিন কেন একটা হাইড্রোকার্বন, আমরা কি বলবো, বেনজিনে কি অল্টারনেটিভ ডাবল বন্ড আছে, তারপরে কি বলবো, বেনজিনে কি অ্যারোমা আছে, ঠিক আছে। তারপরে কি বলবো, বেনজিন হচ্ছে একটা সাইক্লিক কম্পাউন্ড। তারপরে কি বলবো, বেনজিন হচ্ছে 5, 6 অর 7 মেম্বার্ড কোপ্লেনার সাইক্লিক কম্পাউন্ড। সো বেনজিন ইজ এ অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে বেনজিন কেন অ্যারোমেটিক কম্পাউন্ড সেটা আমরা বলতে শিখলাম, ঠিক আছে। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড সম্পর্কে আমাদের যতটুকু জানার ততটুকু জেনেছি। আমি আরেকটা এক্সাম্পল দিই অ্যারোমেটিক কম্পাউন্ডের উপরে। সো আমরা অ্যারোমেটিকই পড়ছি এখনো, অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডের
দুই একটা এক্সাম্পল তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো যদি আমি একটু ডিসকাস করি, যেমন বেনজিনের পরে আরেকটা কম্পাউন্ড আছে, এটার নাম হচ্ছে ন্যাপথালিন। এই ন্যাপথালিনের যাই হোক একটা এ অতিরিক্ত চলে এসছে, ইগনোর করো। এই ন্যাপথালিনের ফর্মুলা হচ্ছে C3H8, ঠিক আছে। এই ন্যাপথালিনের ফর্মুলা হচ্ছে সরি C10H8, চোখে কম দেখতেছি। ন্যাপথালিনের ফর্মুলা হচ্ছে C10H8। তাহলে এই ন্যাপথালিনের যদি স্ট্রাকচার আমাদেরকে ড্র করতে বলে তাহলে আমরা সেটা কিভাবে ড্র করব? তাহলে ন্যাপথালিন তো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, তাই না? তাহলে ন্যাপথালিন যদি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হয় তাহলে সেখানটা কি বেনজিন রিং থাকবে, কয়টা? ওয়ান অর মোর বেনজিন রিং, ঠিক আছে, যেটা আসলে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের মানে কি মেইন ডেফিনেশন যেটা সেটা। তাহলে আমরা ওয়ান অর মোর বেনজিন রিং ড্র করব, পরে করব। আগে আমরা দেখে নিই যে কয়টা কার্বন আছে। 10 কার্বন, ঠিক আছে। কার্বন কয়টা আছে বাবা? 10। তাহলে এই 10 কার্বনকে আমরা সাইক্লিক অর্ডারে লিখতে পারি কি না আমরা দেখি, ঠিক আছে। তাহলে আমরা একটা বেনজিন রিং, ঠিক আছে, বেনজিন রিংয়ের মতো আগে 6টা কার্বন তো আগে আমরা দিই। একটা বেনজিন রিংয়ে তো টোটাল 6 কার্বন তো ধরে, তাই না বাবা? তাহলে এই 6 কার্বন তো আমরা একটা হেক্সাগনের মতো ড্র করে দিয়ে দিতে পারি, এতে তো কেউ আমাদেরকে মারবে না, ঠিক আছে। কয়টা হইল? 1 2 3 4 5 6। এই যে একটা হেক্সাগন হইছে, ঠিক আছে। তাহলে এই হেক্সাগনটা যদি আমি এইভাবে ড্র না করে আগেই হেক্সাগনটা ড্র করতাম কতই না ভালো হতো, সুন্দর হইতো দেখতে। পরে কার্বনগুলো দিতাম, 6 কার্বন, এই 1 2 3 4 5 6। বাট আমাকে কতগুলো প্রোভাইড করতে হবে? 10। 6 তো প্রোভাইড করে ফেলছে, তাহলে এর সাথে আরেকটা বেনজিন রিং লাগাই দিই, এর সাথে আরেকটা বেনজিন রিং লাগাই, এই আর একটা বেনজিন রিং এখানটা দিয়ে দিস, ঠিক আছে। তাহলে দেখো এখানটায় আরো 1 2 3 4, ঠিক আছে। কয়টা প্রোভাইড করা যাচ্ছে? 1 2 3 4 আরো প্রোভাইড করা যাচ্ছে। তাহলে এই 6 and 4 মিলে এখানটায় 10 হাইড্রোজেন আমরা প্রোভাইড করতে পারছি। তাহলে দুইটা বেনজিন রিং হলে ন্যাপথালিন কি, ন্যাপথালিনের স্ট্রাকচার এমনিতে ড্রন হয়ে যায়। তাহলে মাথায় রাখবা ন্যাপথালিনের স্ট্রাকচারে আছে দুইটা বেনজিন রিং, একটা বেনজিন রিং যেখানে শেষ হলো ওখান থেকেই আরেকটা হেক্সাগন ড্র করা শুরু করে দিবা। তাহলে এই আমি এই সি 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 সি, তাহলে এখানে 6 কার্বন আগের থেকে ছিল, আরও কি কার্বন আসলো। এখন তুমি আর পারো না, কি করবা? অল্টারনেটিভ ডাবল বন্ড কি জানো না, দিয়া দিলা এখানটায় সার্কেল, এখানে সার্কেল, বললা যে ভাই এটাই হচ্ছে সি, আবার C10H8, দ্যাট ইজ ন্যাপথালিন, ঠিক আছে। সো কেউ এখানটা আর হাত দিতে পারবে না, কেউই না, ঠিক আছে। আর তুমি যদি মনে করো যে না তুমি অল্টারনেটিভ ডাবল বন্ড কি সেটা জানো, তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে কমন যে সাইডটা আছে এই দুইটা বেনজিন রিং এর ভিতরে কমন সাইড, ওটাতে জাস্ট ডাবল বন্ড দিও না, ওটাতে কি দিও না? ডাবল বন্ড দিও না। ওটা ছাড়া বাদ বাকি সবগুলোতে ডাবল মানে কি অল্টারনেটিভ ডাবল বন্ড তুমি অ্যাপ্লাই করতে পারো, এটাতে সিঙ্গেল বন্ড থাকবে, এটা শুধু মাথায় রাখো। এখন চিন্তা করে দেখো যে এই যে এটাতে যদি ডাবল বন্ড না দিই তাহলে কি এইখানটায় ডাবল বন্ড দিতে হবে, ওটা যদি সিঙ্গেল থাকে, এখানটায় ডাবল বন্ড দিতে হবে, এখানটায় ডাবল বন্ড দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই কার্বনের, ঠিক আছে, 4টা হাত থাকার কথা, এখানে 2টা আছে, এখানে একটা 3টা, এই একটা 4টা। এই কার্বনেরও 4টা হাত থাকার কথা, এখানে 2টা আছে, এখানে একটা, এখানটায় একটা। তাহলে 4টা 4টা করে হাত দুইজনের এমনিতেই আছে। তাহলে
কমন যে সাইডটা ওখানটায় জাস্ট কোনো ডাবল বন্ড দিব না, বাদ বাকিগুলোতে অল্টারনেটিভ ডাবল বন্ড দিব। তাহলে এইখানটায় ডাবল বন্ড নাই, তার মানে কি ওর পাশেরটাতে আছে, তাহলে ওর পাশেরটাতে নাই, তার পাশেরটাতে আছে, একটা বাদে আরেকটাতে দিব, এটাতে থাকবে না, এটাতে থাকবে। তাহলে এই অল্টারনেটিভ ডাবল বন্ড দিয়ে দিলাম। এখন তোমরা অল্টারনেটিভ ডাবল বন্ড না দিয়ে যদি মাঝখানে সার্কেল ড্র করে দাও বাবা, সেটা হচ্ছে ভালো। আবার সার্কেলও দিবা, এটাও দিবা, দুইটাই দিলে হবে না। আইদার তোমরা সার্কেল দিবা, অর এই যে গ্রিন কালারের যে অল্টারনেটিভ ডাবল বন্ড আমি দিয়েছি সেটা তোমরা অ্যাপ্লাই করবা। সো দুইটাই একসাথে দিও না, কারণ সার্কেলও ওই অল্টারনেটিভ ডাবল বন্ড রিপ্রেজেন্ট করে, আর এই একটার পর আরেকটা করে ডাবল বন্ড যে আমি দিয়ে গেলাম এটাও অল্টারনেটিভ ডাবল বন্ড রিপ্রেজেন্ট করে। দেয়ারফর দুটা একসাথে অ্যাপ্লাই করো না, করলে সমস্যা আছে। হ্যাঁ, সো আরও কি ক্লাস করবা নাকি আজকে থাক? কালকে তো আবার ক্লাস নিতেই হবে তোমাদের, তাই না? কালকে আবার ক্লাস নিতে হবে না? তো আজকে এই পর্যন্তই থাক বাবা, ইনশাল্লাহ কালকে এই রিয়াকশানে চলে যাব, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এর রিয়াকশানে চলে যাব ইনশাল্লাহ কালকে। আর ক্লাসটা তোমরা এই এমসিকিউর জন্য যেই পর্যন্ত পড়লাম বাবা, অ্যারোমেটিক পর্যন্ত, এমসিকিউর জন্য এই পর্যন্ত আবার রিডিং পড়বা, জেনারেল ফর্মুলাগুলো দেখবা একটু, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, ওপেন চেইন, ক্লোজ চেইন, ঠিক আছে? আমি যে ক্লাস ওয়ার্কটা দিয়েছি সেটা আমাকে একটু সাবমিট করবা। আর ইনশাআল্লাহ নেক্সট ডেতে আমরা রিয়াকশানে ঢুকবো, রিয়াকশানে ঢুকে যেগুলো আগে করানো হয় নাই, ঠিক আছে, ওই ধরনের রিয়াকশনগুলো আমরা বেশি করার চেষ্টা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ দেখা হবে কালকে। আসসালামু আলাইকুম।